জি, আলহামদুলিল্লাহ। Assalamu alaikum everyone. Welcome to the ninth lecture of Critical Theories and Literary Criticism. আমরা গত ক্লাসে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থস প্রিফেস টু লিরিক্যাল ব্যালেডস এটা শুরু করে দিয়েছি। মোটামুটি একটা ধারণা নেয়ার চেষ্টা করেছি। আজকে আমরা আরো কিছু ইনফরমেশন জানবো। ধীরে ধীরে শুরু করব, অন্যরা জয়েন করতে করতে আমরা আস্তে আস্তে শুরু করি। প্রথমেই আজকে আমরা লিরিক্যাল ব্যালেডস এবং তার প্রিফেস, তার সূচনা, এই নিয়ে কিছু তথ্য জেনে নেই যেটা আমাদের জানা জরুরি। লিরিক্যাল ব্যালাডস এটা ইংরেজি সাহিত্যের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকাশনা, পাবলিকেশন। এটা প্রথম পাবলিশড হয় হচ্ছে ফার্স্ট 1798, 1798 সালে এটা প্রথম পাবলিশড হয়। এটা কি ছিল? হোয়াট ওয়াজ লিরিক্যাল ব্যালাডস? লিরিক্যাল ব্যালাডস বলছে এটা কি? দিস ইজ অ্যাকচুয়ালি আ কালেকশন অফ পোয়েমস, কবিতার সংকলন, বেশ কিছু কবিতার সংকলন, কবিতার বই ছিল এটা একটা লিরিক্যাল ব্যালেডস, আ কালেকশন অফ পোয়েমস বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড স্যামুয়েল টেইলর কোলরিজ। কিন্তু তারা তাদের এই কবিতার বইটি যখন পাবলিশ করেছিলেন তখন সেখানে কোনো নাম উল্লেখ করেননি, বেনামি, পাবলিশড অ্যানোনিমাসলি, উইদাউট এনি নেম। আমি দেখাচ্ছি, এই স্লাইডে দেখেন ডান পাশে একটা ছবি আছে, এটা হচ্ছে লিরিক্যাল ব্যালেডস এর প্রথম যে পাবলিকেশন, সেই পাবলিকেশনের যে ফ্ল্যাপ, প্রথম পৃষ্ঠাটা। এখানে দেখবেন কি লেখা, লিরিক্যাল ব্যালেডস উইথ আ ফিউ আদার পোয়েমস, লন্ডন, এরপরে ঠিকানা এবং ইয়ার দেয়া আছে 1798। মানে এখানে লেখকের নাম বা লেখকদের নাম সম্পর্কে কিছু বলা নাই। তারা বইটা পাবলিশ করেছিলেন, কবিতার বইটা পাবলিশ করেছিলেন বেনামে, উইদাউট এনি নেম। কেন তারা এটা করেছিলেন? প্রথমে তারা চেয়েছিলেন উইদাউট, তারা নাম, উইদাউট এনি নেম, বেনামে পাবলিশ করে ওনারা দেখতে চেয়েছিলেন যে এই নতুন ধরনের কবিতা মানুষজন কিভাবে নেয়, সম্পূর্ণ নতুন ধরনের কবিতা মানুষ কিভাবে নেয়। কিন্তু এই প্রথম এডিশনে কোনো প্রিফেস বা সূচনা ছিল না, মানে বইয়ে সরাসরি কবিতা, কবিতার বই, শুধুমাত্র কবিতাগুলোই ছিল। কিছু কোলরিজের কবিতা ছিল, কিছু ওয়ার্ডসওয়ার্থের কবিতা ছিল। মূলত এটা ছিল একটা কবিতার বই। কিন্তু 1798 সালের যে সংস্করণ, সেটাতে কোনো সূচনা ছিল না, কোনো ভূমিকা ছিল না। এখন আনফরচুনেটলি তাদের যে কবিতার বইটা লিরিক্যাল ব্যালাডস, দ্য কালেকশন হ্যাড বিন রিডিকিউলড বাই মেনি ক্রিটিক্স আফটার দ্য 1798 এডিশন ওয়াজ পাবলিশড। পাবলিশ হওয়ার পরে যারা বড় বড় শিল্প সমালোচক, কাব্য সমালোচক, তারা এটাকে একটু নেতিবাচক চোখে দেখলেন, বলতে গেলে একটু খারাপ চোখেই দেখলেন, বেশ নিন্দা করলেন, অপমান করলেন। কারণ তারা তখনকার সময় যারা কাব্য সমালোচক, শিল্প সমালোচক, তারা কবিতাগুলো নিতে পারেননি, দে ফেইলড টু রিসিভ, কারণ এগুলো একেবারেই অন্যরকম কবিতা ছিল। কেন একেবারেই অন্যরকম কবিতা ছিল এটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো। 1798 সালে সংস্করণটা পাবলিশ হওয়ার পর, মানে আমরা সাধারণ তথ্য জানছি আর কি। 1798 সালে যখন বইটা পাবলিশ হলো, তারপরে কোলরিজ ওয়ার্ডসওয়ার্থকে বললেন যে তাদের একটা সূচনা, ভূমিকা প্রয়োজন। কবিতার বইতে সরাসরি কবিতাগুলো আছে, এখন কবিতাগুলোর পেছনে তাদের চিন্তা ভাবনা কি, ফিলসফি কি, এই বিষয়গুলো তাদের একটু ব্যাখ্যা করা প্রয়োজন। এজন্য কোলরিজ ওয়ার্ডসওয়ার্থকে বললেন যে তাদের একটা সূচনা প্রয়োজন। কবিতার বইয়ের শুরুতে, যে কোনো বইয়ের শুরুতে যেমন সূচনা থাকে, ভূমিকা থাকে, ভূমিকা লেখা প্রয়োজন। কেন? দে নেডেড দ্য প্রিফেস টু এক্সপ্লেইন দেয়ার আইডিয়াস, তাদের চিন্তা ভাবনাগুলোকে ব্যাখ্যা করার জন্য। ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, তারা যে দর্শন, যে ফিলোসফি, যে চিন্তা ভাবনায় নতুন ধরনের কবিতা লিখছেন, তাদের এই নতুন আইডিয়াগুলোকে ব্যাখ্যা করা প্রয়োজন। ওয়ার্ডসওয়ার্থ বললেন হ্যাঁ ঠিক, ওয়ার্ডসওয়ার্থ রাজি হলেন, বাট কোলরিজ নেভার কেম থ্রু। কোলরিজ, যদিও উনি নিজেই বলেছিলেন যে তাদের ভূমিকা
লেখা প্রয়োজন, কোলরিজ পরবর্তীতে আর সময় দিতে পারেননি। সো ওয়ার্ডসওয়ার্থ হ্যাড টু কম্পোজ দ্য প্রিফেস উইথ ভেরি লিটল টাইম। খুব অল্প সময়ের মধ্যে ওয়ার্ডসওয়ার্থকে সেই ভূমিকাটা লিখতে হয়েছে। এই ভূমিকাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ লিরিক্যাল ব্যালেডস যদিও এটা শুধুমাত্র কবিতার বই, কিন্তু ওই ভূমিকা ছাড়া এই কবিতার বইটা অসম্পূর্ণ। উইদাউট দিস ইন্ট্রোডাকশন, দিস হোল পোয়েট্রি কালেকশন ইজ ইনকমপ্লিট। ওয়ার্ডসওয়ার্থ বাধ্য হয়ে খুব অল্প সময় তাড়াহুড়া করে তাকে লিখতে হলো ভূমিকাটা উইথ ভেরি লিটল টাইম। 2 বছর পরে 1800 সালে দ্বিতীয় সংস্করণ পাবলিশ হয়। এখানে কালেকশনটা একটু এডিট করা হয়, কবিতাগুলো নতুন করে সাজানো হয়, and the preface included details। এবং ওয়ার্ডসওয়ার্থ ডিটেইলে এই ভূমিকাতে লেখার চেষ্টা করলেন ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজেস ফিলসফি অফ পোয়েট্রি। তাদের কবিতা নিয়ে যে দর্শন, চিন্তা ভাবনা, এই বিষয়ে ওয়ার্ডসওয়ার্থ লিখে ফেললেন একটা সূচনা। মানে এই ভূমিকাটা, এই প্রিফেস লেখার উদ্দেশ্য ছিল টু ডিটেইল দ্য ফিলসফি অফ পোয়েট্রি। কেন তারা এই ধরনের কবিতা লিখলেন তার পিছনে তাদের চিন্তা ভাবনা, তাদের মূলনীতি, এই বিষয়ে ওয়ার্ডসওয়ার্থ বিস্তারিত লেখার চেষ্টা করলেন। ওয়ার্ডসওয়ার্থ edited it for the third edition। তৃতীয় সংস্করণের জন্য ওয়ার্ডসওয়ার্থ আবার এটাকে এডিট করলেন। 1800 সালে তো এডিট করেছিলেন, 2 বছর পরে আবার যখন এটার থার্ড এডিশন, তৃতীয় সংস্করণ পাবলিশ হলো, ওয়ার্ডসওয়ার্থ পরে এটাকে আবার এডিট করলেন। আমরা মূলত ওই 1802 সালের যে ফাইনাল এডিট 1802, ওই সময়টাকেই মূলত আমরা বোঝার চেষ্টা করছি। এটা মোটামুটি আমাদের জেনারেল আইডিয়া। এখন লিরিক্যাল ব্যালেডস, কবিতার, যদিও এটা একটা কবিতার বই, কিন্তু এই ভূমিকা ছাড়া, ওয়ার্ডসওয়ার্থের ভূমিকাটা ছাড়া এই কবিতার বইটা অসম্পূর্ণ। লিরিক্যাল ব্যালেডস উইথ দ্য প্রিফেস। আচ্ছা, আমি সবাইকে আবার ইনভাইট করি। লেটস কন্টিনিউ। আমরা প্রথমে কিছু জেনারেল ইনফরমেশন জানছি, যেগুলো আমরা আমাদের জাস্ট একটু আইডিয়া থাকলে ভালো হয়। লিরিক্যাল ব্যালেডস, আমরা এই কবিতার বইটা নিয়ে কথাবার্তা বলছি। আমরা কিছু ইনফরমেশন, কিছু ফ্যাক্টস আমরা বোঝার চেষ্টা করছি। লিরিক্যাল ব্যালেডস এটা একটা মাইলস্টোন, ইংরেজি সাহিত্যের ইতিহাসে এটা একটা মাইলস্টোন। এটা আপনারা যারা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়েছেন 2 অথবা রোমান্টিক লিটারেচার 1 পড়ে এসেছেন, তারা মোটামুটি জানেন যে লিরিক্যাল ব্যালেডস কতখানি গুরুত্বপূর্ণ। ইংরেজি সাহিত্য, বিশেষ করে ইংরেজি কবিতার পুরো মোড় পাল্টে দিয়েছিল এই পাবলিকেশনটা। ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট টেক্সট অফ পোয়েট্রি অ্যান্ড পোয়েটিক থিওরি। শুধু কবিতার জন্য যে এই কালেকশনটা গুরুত্বপূর্ণ তাই না, কবিতা নিয়ে যে থিওরি গুলো আছে, মতবাদ গুলো আছে, তার মধ্যে এটা ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট। শুধুমাত্র কবিতার দিক থেকে না, শুধুমাত্র কবিতার দিক থেকে না, বরং পোয়েটিক থিওরি, কবিতার পিছনে যে থিওরি গুলো, যে বিষয়গুলো আমাদের জানা জরুরি, সেই দিক থেকেও এটা গুরুত্বপূর্ণ। অনেকে বলে থাকেন যে অ্যারিস্টটলের পোয়েটিক্স, সেটার যে ধারাটা, ওটা তো কন্টিনিউ করেছিল বেশ থাউজেন্ডস অফ ইয়ার্স, বহু বছর, হাজার বছর। এরপরে বলতে গেলে সবচেয়ে মানে যুগান্তকারী পরিবর্তনটা এসেছে হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের হাত ধরে। লিরিক্যাল ব্যালেডস উইথ দ্য প্রিফেস, ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিং টেক্সট অফ পোয়েট্রি অ্যান্ড পোয়েটিক থিওরি। ইট চেঞ্জড ইংলিশ লিটারেচার। সাহিত্য সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন করে দিল। and has remained relevant ever since। এবং ওই 1802 সাল যদি আমি ধরি, 1802 সালে থার্ড সংস্করণ, ওইটা থেকে যদি ধরি, সেই সময় থেকে খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রাসঙ্গিক। rather than its ideas falling out of fashion or becoming archaic। এখনো ওয়ার্ডসওয়ার্থ যে কথাগুলো বলে গেছেন, উনি যে থিওরি গুলো দিয়ে গেছেন, সেগুলো এখনো কার্যকর, এখনো প্রাসঙ্গিক, এখনো সেগুলো পুরাতন হয়নি, এখনো সেগুলো নতুন। যদিও এখন 2021 সাল, 1800
দুই 2002, 200 বছর 19, মানে 219 বছর পরে এখনো ওয়ার্ডসওয়ার্থ যে থিওরি গুলো দিয়ে গেছেন সেগুলো গুরুত্বপূর্ণ, এখনো প্রাসঙ্গিক। ইট ওয়াজ ডিসাইডেড, এটা মোটামুটি সিদ্ধান্ত হয়ে গিয়েছিল ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের মধ্যে, যে কোলরিজ উড রাইট রোমান্টিক অ্যান্ড সুপারন্যাচারাল পোয়েমস। কোলরিজ, উনার উদ্দেশ্য ছিল লেখা রোমান্টিক অ্যান্ড সুপারন্যাচারাল পোয়েমস। ওনার কবিতার ধারাগুলো হবে হচ্ছে রোমান্টিক। রোমান্টিক শব্দটা আপনারা, এখানে রোমান্টিক কি অর্থে ব্যবহার হচ্ছে সেটা আপনারা মোটামুটি বুঝতে পারছেন। রোমান্টিক, ওই যে রোমান্টিক লিটারেচার, রোমান্টিক পোয়েট্রি, রোমান্টিক, এবং তার সাথে কোলরিজ লিখবেন হচ্ছে সুপার ন্যাচারাল পোয়েমস, অতি প্রাকৃত কিছু বিষয়। কোলরিজের কবিতার বিষয়বস্তু হবে হচ্ছে রোমান্টিক অ্যান্ড সুপার ন্যাচারাল এলিমেন্টস। আর ওয়ার্ডসওয়ার্থ কি ফোকাস করবেন, হাইলাইট করা আছে, খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্ডসওয়ার্থ ফোকাসড অন, ওয়ার্ডসওয়ার্থ কোথায় ফোকাস করছেন, ওয়ার্ডসওয়ার্থের গুরুত্ব কোথায়? পোয়েমস দ্যাট গেভ দ্য চার্ম অফ নভেলটি টু থিংস অফ এভরিডে লাইফ। খুবই গুরুত্বপূর্ণ, দেখেন এই স্লাইডে এই একটা ফ্রেজ আমি হাইলাইট করে রেখেছি আপনাদের জন্য, কারণ এই জিনিসটা বুঝতে হবে। লিরিক্যাল ব্যালাডস এই কবিতার সংকলন, কবিতার বইতে ওয়ার্ডসওয়ার্থ যে কয়টা কবিতা লিখেছিলেন তার কবিতাগুলো লেখার উদ্দেশ্য কি ছিল? ওয়ার্ডসওয়ার্থ ফোকাসড অন পোয়েমস দ্যাট গেভ, উনি সেই ধরনের কবিতা লিখেছেন যেখানে আমরা পেয়েছি দ্য চার্ম অফ নভেলটি, চার্ম অফ নভেলটি, নতুনত্বের মানে আবেশ, চার্ম। ওয়ালাইকুম আসসালাম। চার্ম মানে কি? চার্ম মানে হচ্ছে ম্যাজিক। চার্ম মানে কি? চার্মিং মানে হার্ট টাচিং। চার্ম মানে হচ্ছে মানে অ্যাট্রাকশন, আমরা এখানে বলতে পারি যে নতুনত্বের যে আকর্ষণ। দ্য চার্ম অফ নভেলটি কোথায় উনি খুঁজে পেয়েছেন? টু থিংস অফ এভরিডে, আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ কিছু অনুষঙ্গ, সাধারণ সাধারণ কিছু বিষয়তে উনি নতুন কোনো সৌন্দর্য খুঁজে পেয়েছেন, আনডিসকভার্ড বিউটি, যেটা এর আগে কবিরা হয়তো এই সাধারণ দৈনন্দিন জীবনের বিষয়গুলোতে কোনো সৌন্দর্য হয়তো দেখেননি, দেখতে পাননি, কিন্তু ওয়ার্ডসওয়ার্থ উনি আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ কিছু বিষয়, সাধারণ কিছু অনুষঙ্গ, সাধারণ কিছু এলিমেন্টে উনি সৌন্দর্য খুঁজে পেয়েছেন। তার মানে ওয়ার্ডসওয়ার্থ উনি সৌন্দর্য খুঁজে বেরিয়েছেন আমাদের এভরিডে অবজেক্টস, আমাদের দৈনন্দিন জীবনের দৈনন্দিন বিষয়গুলোতে। হয়তো আমরা প্রতিদিন দেখছি, চোখের সামনে আছে, কিন্তু আমরা দেখেও দেখছি না। ওয়ার্ডসওয়ার্থ আমাদের চোখ খুলে দিচ্ছেন যে একটু মনোযোগ দিয়ে যদি আমরা দেখি, আমাদের দৈনন্দিন জীবনের এমন অনেক বিষয় আছে যেগুলো অপূর্ব সুন্দর, খুবই বিস্ময়কর। আমরা চিন্তা করি না, এই জন্য হয়তো আমরা বুঝতে পারি না। যেমন আমরা কয়জন ঘাস ফুল দেখি, গ্রাস ফ্লাওয়ার, যেটা ঘাস ফুল। ঘাস ফুল যদি আমরা একটু মন দিয়ে দেখি, দেখবো যে এগুলো গোলাপ, রজনীগন্ধা, এইসব ফুলের থেকে কোনো অংশে কম না সৌন্দর্যের দিক থেকে। আমাদের চোখের সামনে প্রতিদিন আছে। এভরিডে অবজেক্টস, আমাদের প্রতিদিন, প্রতিদিনের অভিজ্ঞতা, সেখানে এত সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে। এটা ওয়ার্ডসওয়ার্থ দেখাতে চেয়েছেন স্যার কবিতার মাধ্যমে। দ্য চার্ম অফ নভেলটি, দ্য বিউটি টু থিংস অফ এভরিডে, এভরিডে অবজেক্টস, দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়ে উনি সৌন্দর্য খুঁজে পেয়েছেন। তাহলে ওয়ার্ডসওয়ার্থের উদ্দেশ্য ছিল যে আমাদের ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনের যে লুকানো সৌন্দর্য সেটাকে খুঁজে বের করা এবং সেটা কবিতার মধ্যে তুলে ধরা। আর কোলরিজ, উনার টার্গেটটা ছিল উনি রোমান্টিক অ্যান্ড সুপার ন্যাচারাল পোয়েম লিখবেন, রোমান্টিক অ্যান্ড সুপার ন্যাচারাল পোয়েমস। সেই প্ল্যান অনুযায়ী কোলরিজ কন্ট্রিবিউটেড 4 পোয়েমস। কোলরিজ 4টা কবিতা লিখলেন, কোলরিজ 4টা কবিতা লিখলেন, ইনক্লুডিং দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার, ক্রিস্টাবেল, কুবলা খান, আপনারা এটা মোটামুটি জানেন। টোটাল কোলরিজ 4টা কবিতা লিখলেন, অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ রোট দ্য রেস্ট, ওয়ার্ডসওয়ার্থ বাকিগুলো লিখলেন। এর মধ্যে আছে লাইন্স রিটেন আ ফিউ মাইলস অ্যাবাভ টিনটন অ্যাবে, যেটা আপনাদের মনে থাকার কথা, টিনটন অ্যাবে রোমান্টিক লিটারেচার 1-এ যেটা আপনাদের পড়ে আসার কথা, লুসি, লুসি পোয়েমস। এবং সেই প্ল্যান অনুযায়ী কোলরিজ লিখলেন রোমান্টিক অ্যান্ড সুপার ন্যাচারাল পোয়েমস, আর ওয়ার্ডসওয়ার্থ লিখলেন অ্যাবাউট দ্য চার্ম অফ নভেলটি টু থিংস এভরিডে। এখন
কনসেপ্টটা কি? কনসেপ্টটা এখন আপনারা সুমাইয়া আক্তার দেখতে পাচ্ছেন? সুমাইয়া জি স্যার। প্রথম থেকে, দ্য প্রিফেস কনসেপ্টস। The preface concept Wordsworth describes the collection as an experiment in a new type of poetry. He says his reasons of doing so are too complex to articulate fully, but he will try to explain in order for people to understand the poems. He states that different generations use different poetics from and reject others. He wants to make sure that people do not attribute his rejection of the poetic forms and rigid rules of the uh, neoclassical period as laziness. লেজিনেস। থ্যাংক ইউ। এখানে কিছু হাইলাইট করা অপশন আছে, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্ডসওয়ার্থ শুরুতেই বলছেন যে ওনারা সম্পূর্ণ নতুন ধরনের কবিতা লিখছেন। এই ধরনের কবিতা এর আগে কেউ লেখেনি। এটা হচ্ছে একটা পরীক্ষা নিরীক্ষা চলছে কবিতার উপরে, একটা এক্সপেরিমেন্ট, নিউ টাইপ অফ পোয়েট্রি। এখন সবাই প্রশ্ন করতে পারে যে হঠাৎ করে ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ তাদের মাথায় কি ভূত চাপলো যে তারা নতুন ধরনের কবিতা লেখার জন্য আগ্রহী হলো? কেন তারা নতুন ধরনের কবিতা লিখতে চাচ্ছে? প্রচলিত কবিতায় সমস্যাটা কি? কত হাজার হাজার কবি প্রচলিত ধারায় কবিতা লিখছে, তাদের কবিতার বই বিক্রি হচ্ছে, তারা রোজগার করছে, তারা বিখ্যাত হচ্ছে। তাহলে হঠাৎ করে ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ কেন তারা এক্সপেরিমেন্ট করতে চাচ্ছে? নতুন ধরনের কবিতা কেন দরকার? ওয়ার্ডসওয়ার্থ তার জবাবে উনি আসলে বললেন যে কারণটা এত সহজে ব্যাখ্যা করা যাচ্ছে না। ওনারা যে নতুন এক্সপেরিমেন্ট চালাচ্ছেন, এটার পেছনের কারণটা এত সহজে ব্যাখ্যা করা যায় না। তবে ওয়ার্ডসওয়ার্থ চেষ্টা করবেন। কেন চেষ্টা করাটা জরুরি? ওনারা এক্সপেরিমেন্ট কেন করছেন, এটা যদি পাঠককে বোঝানো যায় তাহলে পাঠক কিন্তু আরেকটু ভালোভাবে কবিতাগুলো বুঝতে পারবে। কবিতার অর্থ বোঝানোর জন্য নতুন ধরনের কবিতা লেখার উদ্দেশ্যটা বোঝানো জরুরি। আপনি যদি উদ্দেশ্যটা না বোঝেন যে কেন ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ নতুন ধরনের কবিতার জন্য পরীক্ষা নিরীক্ষা করছেন, তাহলে কিন্তু আপনি কবিতার অর্থটা বুঝবেন না। কবিতা বোঝার জন্য, in order to understand the poems, you need to understand the reason behind writing this type of poetry. কেন ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ এই ধরনের কবিতা লেখার জন্য এত উঠে পড়ে লাগলেন, কারণটা কি? সেই রিজনটা জটিল হলেও বুঝতে হবে। বোঝার পরে আপনি কিন্তু অর্থ, কবিতার অর্থগুলো, কবিতার মানে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই জন্য ওয়ার্ডসওয়ার্থ এই কারণটা বোঝানোর জন্য উনি কিন্তু ভূমিকাটা লিখলেন। নইলে কিন্তু ওনার ভূমিকা লেখার কোনো প্রয়োজন ছিল না, কবিতার বই পাবলিশ করে দিলেই হলো। কবিতার বই পাবলিশ করে দিলেই হলো, কিন্তু ওই কবিতার অর্থ কিন্তু সবাই বুঝতে পারছে না, সবাই হাসি তামসা করছে, মস্করা করছে, কখনো কখনো অপমান করছে। কিন্তু এই কবিতার অর্থ সম্পূর্ণ বোঝানোর জন্য ওনাদের একটা ভূমিকা লেখা প্রয়োজন ছিল। ওয়ার্ডসওয়ার্থ উনি বলছেন যে ডিফারেন্ট জেনারেশন ইউজ ডিফারেন্ট পোয়েটিক ফর্ম। এক একটা প্রজন্ম তারা নতুন নতুন কবিতা লেখার ধরন, কবিতা লেখার স্ট্রাকচার নিয়ে আসে। তারা তাদের নতুন কবিতা লেখার জন্য নতুন নতুন স্ট্রাকচার তৈরি করে এবং এর আগের যে নিয়ম কানুন সেগুলোকে রিজেক্ট করে। ডিফারেন্ট পোয়েটিক ফর্মস অ্যান্ড রিজেক্ট আদার, পূর্ববর্তী নিয়ম কানুনকে রিজেক্ট করে। তার মানে এখানে ওয়ার্ডসওয়ার্থ বলতে চাচ্ছেন যে উনি সরাসরি নিউ ক্লাসিক্যাল স্টাইলকে বাদ দিয়ে দিচ্ছেন, রিজেক্ট করছেন। বাট হি ওয়ান্টস টু মেক শিওর দ্যাট, একটা বিষয় উনি সবাইকে নিশ্চিত করতে চান, একটা বিষয় উনি ক্লিয়ার করতে চান যে পিপল ডু নট অ্যাট্রিবিউট দিস রিজেকশন, এই যে তারা নিও ক্লাসিক্যাল রুল, নিও ক্লাসিক্যাল এর আগের যুগের কবিতা লেখার নিয়ম কানুনকে তারা যে প্রত্যাখ্যান করছেন, বাতিল করে দিচ্ছেন, তার মানে এই না যে তারা আলসেমি করে এটাকে বাদ দিচ্ছেন। Do not attribute the rejection of the poetic forms and rigid rules of the neoclassical period, তারা যে নিওক্লাসিক্যাল পোয়েট্রির নিয়ম কানুনকে একদম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদ দিয়ে দিচ্ছেন, এটা আলসেমির জন্য না, নট বিকজ অফ লেজিনেস।
ওয়ার্ডসওয়ার্থ, কোলরিচ তারা খুব অলস, এই জন্য যে তারা এটাকে বাদ দিচ্ছেন তা কিন্তু না, অন্য একটা কারণ আছে। কি সেই কারণ? ইরফান দেখতে পাচ্ছেন? ইরফান, Yes, sir. ইরফান Yes, sir. পড়েন দেখতে তো পাচ্ছি। শুরু থেকে, প্রিফেস কনসেপ্টস 2। Concept 2. Number 1. Subject of poem. The principal object then which আরেকটু explores আরেকটু সামনে এসে বলেন তো, মাইকের আরেকটু সামনে এসে বলেন, কথাটা বুঝতে কষ্ট হচ্ছে। the principal object than which I proposed myself in this poem to make the incidents of common life interesting by tracing in them, truly, though not ostentatiously, in a perpetuous or showy প্রিটেনশিয়াস। way, pretentious or showy way, designed to impress the primary laws of our nature, chiefly as far as regards the manner in which we associate ideas in a statement of excitement. Number 2. Wordsworth believed that people were more honest and aware of themselves when doing ordinary tasks, and that's why the ordinary is suitable for poetry. থ্যাংক ইউ। সাবজেক্ট অফ পোয়েম, ওয়ার্ডসওয়ার্থ উনি বোঝানোর চেষ্টা করছেন যে কি কি বিষয়ের উপর কবিতা লেখা উচিত। এতদিন পর্যন্ত কবিরা সেটাকে অবহেলা করেছেন, অবজ্ঞা করেছেন, কিন্তু সেই বিষয়ে কবিতা লেখা উচিত, কবিতার বিষয় এগুলো হওয়া উচিত। কোনগুলো? দ্য প্রিন্সিপাল অবজেক্ট, মূল উদ্দেশ্য কি, কবিতা লেখার মূল উদ্দেশ্যটা কি? মাঝে মাঝে আমরা এই প্রশ্নটার সামনে পড়ে যাই যে মানুষ কবিতা লিখে উদ্দেশ্যটা কি। দ্য প্রিন্সিপাল অবজেক্ট, দ্য মেইন টার্গেট দেন which I proposed to myself in these poems. ওয়ার্ডসওয়ার্থ নিজেই নিজেকে বলছেন যে তাহলে আমি যে কবিতাগুলো লিখলাম, এই কবিতা লেখার পেছনে আমার উদ্দেশ্য কি ছিল? টু মেক, হাইলাইট করা আছে দেখেন, দ্য ইনসিডেন্টস অফ কমন লাইফ, আমাদের সাধারণ জীবনের ঘটনাগুলোকে, আমাদের দৈনন্দিন সাধারণ জীবনের ঘটনাগুলোকে ইন্টারেস্টিং বাই ট্রেসিং ইন দেম, দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাগুলোকে ইন্টারেস্টিং ওয়েতে পাঠকের সামনে তুলে ধরা। আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাগুলোকে এমনভাবে কবিতার মাধ্যমে তুলে ধরবো, এমনভাবে তুলে ধরা হবে যে পাঠকরা সেগুলোতে ইন্টারেস্ট, আকর্ষণ বোধ করে। দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাগুলো কবিতার অংশ হোক, সাধারণ বিষয়গুলো একটু অসাধারণ ভাবে বলা। অর্ডিনারি ইনসিডেন্টস পোর্ট্রেড ইন অ্যান ইন্টারেস্টিং এক্সট্রাঅর্ডিনারি ওয়ে। মূল তাহলে সাবজেক্ট ম্যাটার কি হবে? ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা, দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা, ইনসিডেন্টস অফ এভরিডে কমন লাইফ। এবং ওয়ার্ডসওয়ার্থ বলছেন হি উইল ট্রাই টু মেক ইন্টারেস্টিং দিস, এই সাধারণ দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাগুলোকে উনি ইন্টারেস্টিং ওয়েতে কবিতার মাধ্যমে তুলে ধরতে চাচ্ছেন। তার মানে এই না ইন্টারেস্টিং বানাতে গিয়ে একদম শো অফ করবেন, তা না। ট্রুলি দো নট অস্টেন্টেশিয়াসলি, অস্টেন্টেশিয়াস মানে হচ্ছে শো অফ করা, লোক দেখানো। ট্রুলি দো নট অস্টেন্টেশিয়াসলি, অস্টেন্টেশিয়াসলি মানে কি? ইন এ প্রিটেনশিয়াস, ভান করা, অর শোই ওয়ে, অথবা লোক দেখানো। ডিজাইন টু ইমপ্রেস, কাউকে ইমপ্রেস করার জন্য, কাউকে অবাক করে দেওয়ার জন্য, তাক লাগিয়ে দেওয়ার জন্য লোক দেখানো কোনো কিছু করা। ওয়ার্ডসওয়ার্থ একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছেন যে ওনার উদ্দেশ্য হচ্ছে দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাগুলোকে চমৎকারভাবে, আকর্ষণীয়ভাবে পাঠকের সামনে তুলে ধরা। তার মানে এই না যে সেগুলোতে লোক দেখানো, এক্সট্রা প্রিটেনশিয়াস ভান থাকবে। তাহলে একটা গেল দ্য ইনসিডেন্টস অফ কমন লাইফ, তার উদ্দেশ্য কি ছিল? টু মেক দ্য ইনসিডেন্টস অফ কমন লাইফ, দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাগুলোকে করা, কি করা? ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং ওয়েতে কবিতার মাধ্যমে প্রেজেন্ট করা। দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাগুলোকে আকর্ষণীয় ভাবে কবিতার মাধ্যমে প্রকাশ করা, কিন্তু তাতে যেন কোনো লোক দেখানো, ভান, কোনো কোনো ভান, প্রিটেনশন, অস্টেন্টেশন না থাকে। আরেকটা কি হাইলাইট করা আছে দেখেন, বোল্ড করা আছে, দ্য প্রাইমারি লস অফ আওয়ার নেচার, যেটা আমরা
এই পরিচয়ে আমরা ওয়ার্ডসওয়ার্থকে বেশিরভাগ মানুষ চিনে থাকি, তাই না? ওয়ার্ডসওয়ার্থ মানেই হচ্ছে নেচার অফ পোয়েট, নেচার পোয়েট, প্রকৃতির কবি বলা হয় তাকে, কারণ এটাও তার একটা উদ্দেশ্য ছিল। দ্য প্রাইমারি লস অফ আওয়ার নেচার, প্রকৃতির বিভিন্ন নিয়ম কানুন, প্রাকৃতিক নিয়মগুলোকে উনি ওনার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আমরা প্রকৃতির মধ্যে বসবাস করি, প্রকৃতির মধ্যে বসবাস করতে করতে আমরা আসলে প্রকৃতির যে মাধুর্য, মাহাত্ম্য, সিগনিফিকেন্স, এটা আসলে বুঝতে পারি না। উই টেক ইট ফর গ্রান্টেড। দৈনন্দিন জীবনে আমরা প্রকৃতির মধ্যে যে লুকানো সৌন্দর্য দেখেও না দেখার ভান করি। আমরা আসলে চোখ থাকিতে অন্ধ। ওয়ার্ডসওয়ার্থ আমাদের সেই চোখটা খুলে দিতে চাচ্ছেন। প্রকৃতির বিভিন্ন যে ল, একই সাথে দ্য বিউটি, দ্য হিডেন বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য, এটা আমাদেরকে দেখাতে চাচ্ছেন। প্রকৃতি আমরা যেটাকে ফর গ্রান্টেড ধরে নিয়েছি, যে প্রকৃতি তো সারা জীবন আমাদের জন্য থাকবেই, প্রকৃতিতে আর দেখার কি আছে, কিন্তু ওয়ার্ডসওয়ার্থ উনি একদম আমাদের চোখ খুলে দেখানোর চেষ্টা করছেন যে বিহোল্ড দ্য বিউটি অফ নেচার। ঘাসফুল আমরা পায়ে মারিয়ে চলে যাই, কোনো সময় ফিরেও তাকাই না, অথচ সেই ঘাসফুলে কত চমৎকার সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে। সূর্যের আলো, কত রং সূর্যের আলোতে, এটা আমরা দেখেও না দেখার ভান করি। আমরা অন্ধ, প্রকৃতির যে আসল সৌন্দর্য, মূল সৌন্দর্য, সেটা আমরা বুঝতে পারি না। উই ক্যানট রিয়েলাইজ দ্য রিয়েল বিউটি অফ নেচার। এই বিষয়টা ওয়ার্ডসওয়ার্থ কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন, প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। তাহলে এটা নাম্বার টু। নাম্বার ওয়ান কি ছিল? দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাগুলোকে আকর্ষণীয় ভাবে কবিতার মাধ্যমে প্রকাশ করা, যেন আমরা দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করি। আমাদেরকে ভালো করে মন দিয়ে দেখতে হবে দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা, কমন ইনসিডেন্টস অফ এভরিডে লাইফ, যে কাজগুলো আমরা প্রতিদিনই করে থাকি, খুবই সাধারণ সাধারণ ঘটনাকে অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা, উইদাউট এনি অস্টেন্টেশন, প্রিটেনশন, লোক দেখানো না, ভান থাকবে না কোনো। এখন ওয়ার্ডসওয়ার্থ কেন এই ইনসিডেন্টস অফ এভরিডে কমন লাইফ, এটার পেছনে কেন উনি মনোযোগ দিচ্ছেন বারবার, সেটা পরের পয়েন্টে বলা আছে। যে ওয়ার্ডসওয়ার্থ উনার বিশ্বাস, ওয়ার্ডসওয়ার্থ বিলিভ দ্যাট পিপল ওয়্যার মোর অনেস্ট and aware of themselves when doing ordinary task। মানুষ যখন দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলো করতে থাকে, দৈনন্দিন জীবনের সাধারণ কাজ, এভরিডে লাইফস্টাইলস, কমন ওয়ার্কস, এগুলো যখন মানুষ করতে থাকে তখন সে সবচেয়ে বেশি অনেস্ট। স্পেশাল কাজ করতে গেলে, আমরা যখন স্পেশাল কোনো কাজ করতে যাই তখন কিন্তু আমরা অনেক সময় এক্সট্রা কিছু প্রিপারেশন নেই। আমরা দেখা যায় অনেক সময় এমন কিছু করি যেটা হয়তো সাধারণত আমরা করি না। কিন্তু দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলো আমরা হচ্ছে একদম অনেস্টির সাথে করি। এর এর পেছনে আমাদের কোনো অভিনয় থাকে না, কোনো রকম ভান ভনিতা, লোক দেখানো কোনো ব্যাপার থাকে না, কারণ এভরিডে ওয়ার্কস, একদম কমন অর্ডিনারি ওয়ার্কস। দ্য পিপল আর মোর অনেস্ট and aware of themselves when doing ordinary task। সাধারণ কাজগুলো যখন মানুষ করতে থাকে তখন তার যে সত্যিকারের রূপ, তার যে আসল চেহারা এবং তার ব্যক্তিত্বের যে রূপটা, সেটা কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। ভালো করে খেয়াল করেন, এই সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ডসওয়ার্থের বিশ্বাস কি ছিল? পিপল ওয়্যার মোর অনেস্ট অ্যান্ড অ্যাওয়্যার অফ দেমসেলভস ওয়েন ডুইং অর্ডিনারি টাস্ক। দৈনন্দিন জীবনের সাধারণ কাজ করতে গিয়ে মানুষের যে সত্যিকারের চেহারা, সেটা বের হয়ে আসে। একজন মানুষকে যদি আমরা একদম ঠিকভাবে চিনতে চাই, তাহলে আমাদের লক্ষ্য করতে হবে যে সে সাধারণ কাজগুলো, দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলো কিভাবে করে থাকে। দৈনন্দিন জীবনের সাধারণ কাজে কোনো লোক দেখানো, ভান ভনিতা থাকে না, কোনো অভিনয় থাকে না, সেখানে একদম তার অরিজিনাল অনেস্টি, তার যে সত্যিকারের অ্যাটিটিউড, ক্যারেক্টারিস্টিক, সেটা কিন্তু ফুটে ওঠে। ওয়ার্ডসওয়ার্থ এটা আমাদেরকে বলছেন যে দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা, যেমন যেমন হচ্ছে খাওয়া, সাধারণ কোনো কিছু খাওয়া, তারপর জামা কাপড় পরিষ্কার করা, দোকানে হেঁটে যাওয়া,
তারপর আমাদের সাধারণ দৈনন্দিন জীবনের যে সাধারণ কাজগুলো আছে, যেগুলো আমরা প্রতিদিন করি, যেগুলো আমাদের অটো অটো হয়ে গেছে, ওগুলো আমাদের আলাদা আর মনোযোগ দিতে হয় না, কাজ করতে 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 অভ্যাস হয়ে গেছে। আপনি আপনার নিজের বাসায় বসে যখন আপনি আপনার স্মার্টফোন যখন ব্রাউজ করতে থাকেন, তখন কিন্তু আপনি চিন্তা করেন না যে আমি কিভাবে একটু স্মার্ট ওয়েতে ব্রাউজ করবো, আমি মাথাটাকে একটু কাত কাত করে ধরে রাখবো, আমি কি বসে বসে ব্রাউজ করব নাকি হেলান দিয়ে ব্রাউজ করব, সেটা কিন্তু আপনি মাথায় রাখেন না, কারণ আপনি বাসায় স্মার্টফোন টিপতে টিপতে এটা আপনার একটা দৈনন্দিন একদম খুবই সাধারণ একটা কাজ হয়ে গেছে। ঠিক ওই সময় যদি কেউ আপনাকে দেখে, তখন কিন্তু আপনার একদম অরিজিনাল রূপ, যেটা আসল যে চেহারা, সেটা কিন্তু সে পেয়ে যাবে। তারপর আমরা যখন ওই রিক্সাওয়ালা, গরিব রিক্সাওয়ালাদের সাথে কথা বলি বা বাস কন্ডাক্টরদের সাথে কথা বলি, অথবা আমরা যখন দোকানদার, মার্কেটে যখন দোকানদারদের সাথে কথা বলি, ধরেন আপনি কাপড় কিনতে গিয়েছেন অথবা কোনো একটা দরকারি কোনো কিছু কিনতে গেলেন, তখন আপনি তাদের সাথে যে আচার আচরণটা করবেন, আপনি দেখবেন যে, আরেকটা এক্সাম্পল হচ্ছে যখন আপনি রেস্টুরেন্টে খেতে যাবেন, ওয়েটারের সাথে আচরণটা কেমন, ওয়েটারের সাথে আপনি কেমন আচরণ করছেন, এটা কিন্তু আপনার সত্যিকারের চেহারা বের হয়ে আসবে। আপনি রিক্সাওয়ালার সাথে কেমন আচরণ করছেন, আপনি বাস কন্ডাক্টরের সাথে কেমন আচরণ করছেন, এগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ কাজ। দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলো করতে গিয়ে আমাদের আসল চেহারা, সত্যিকারের চেহারাটা বের হয়ে আসে। এই জন্য ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে, ইনসিডেন্টস অফ কমন লাইফ, হিয়ার দ্য অনেস্টি অ্যান্ড দ্য ট্রু ফেস অফ পিপল উইল বি পোর্ট্রেড। সত্যিকারের চেহারাটা বের হয়ে আসবে। এই জন্য ওয়ার্ডসওয়ার্থ এই জায়গাতে গুরুত্ব দিয়েছেন যে দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলোকে উনি টার্গেট করেছেন। দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলো যদি কবিতায় তোলা যায়, তাহলে মানুষের সত্যিকারের চেহারা, তার আসল রূপ, সেটা ফুটিয়ে তোলা সম্ভব হবে। সনজিদা জাহান, দেখতে পাচ্ছেন? সনজিদা, 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 কথা শুনতে পাচ্ছেন? Yes, sir. পড়েন তো শুরু থেকে। Language of poetry. Wordsworth believed poetry should be written in language as close to that of the common man, peasantry, as possible, avoiding vulgar language. He implies that the অস্টেন্টেশিয়াস। ostentatious, pseudo-sophisticated language of the previous neoclassical era creates a communication barrier. Common language is longer lasting and is closer to nature. Definition of poet. He is a man speaking to man. This is a democratic view of the poet as someone writing poems that are accessible to all. This is a revolutionary concept for the time. It is unclear if he is using man here as an indication that poets should be men not women. ওকে, এখানে কিছু বিষয় আমাদের লক্ষ্য করতে হবে। কবিতার ভাষা, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, কবিতার ভাষা হইতে হবে একদম সাধারণ, ল্যাঙ্গুয়েজ অ্যাজ ক্লোজ টু দ্যাট অফ কমন ম্যান অ্যাজ পসিবল। সাধারণ মানুষের সাধারণ ভাষা, দৈনন্দিন জীবনের একেবারে সাধারণ ভাষা। কিন্তু সাধারণ ভাষা বলতে গিয়ে ভালগার, অশ্লীলতা, সেটাকে বাদ রাখতে হবে। ভালগার ল্যাঙ্গুয়েজ ইউজ, এটা অ্যাভয়েড করতে হবে। দৈনন্দিন জীবনের সাধারণ ভাষাটা ব্যবহার করতে হবে। তখনকার সময়, বিশেষ করে নিওক্লাসিক্যাল পিরিয়ডে, একটা একটা টেন্ডেন্সি ছিল তখন, যে যে যত কঠিন করে লিখতে পারে, যে যত কঠিন করে কবিতা লিখতে পারে, সে তত বড় কবি। জন ড্রাইডেন, আলেকজান্ডার পোপ, এরা খুব কঠিন করে কবিতা লিখতেন, মানে মানে একদম দাঁত ভাঙা ভাষায় কবিতা লিখতেন। এই জিনিসটাকে ওয়ার্ডসওয়ার্থ একটু ব্যঙ্গ করেছেন। ওয়ার্ডসওয়ার্থ সাজেস্ট করেছেন, ইঙ্গিত দিয়েছেন যে অস্টেন্টেশিয়াস, যদি মানে শোই, লোক দেখানো
ভাষায় যদি আমি লিখি, যে ইচ্ছা করে জটিল ভাষায় যদি কবিতা লিখি, সিউডো সফিস্টিকেটেড, সফিস্টিকেশন থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু সেটা যদি নকল হয়, সিউডো, সিউডো মানে কি? নকল। মানে সফিস্টিকেটেড দেখা যাচ্ছে কিন্তু এটা আসলে সফিস্টিকেটেড না, মানে এটাতে ভনিতা আছে, ভান আছে, অভিনয় আছে। অস্টেন্টিশিয়াস ল্যাঙ্গুয়েজ অফ প্রিভিয়াস এরা, নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের যে মানে জটিল ভাষা, কবিতার যে জটিল ভাষা, ইট ক্রিয়েটস এ কমিউনিকেশন ব্যারিয়ার। যদি কঠিন ভাষায় কবিতা লেখা হয় তাহলে কমিউনিকেশন সম্ভব না। কবি বলেই যাবেন, মানুষের মাথার উপর দিয়ে চলে যাবে। কবি বোঝানোর চেষ্টা করবেন, মানুষ কিছুই বুঝবে না, যোগাযোগ কিন্তু হবে না। যোগাযোগটা রক্ষা করার জন্য কবির প্রত্যেকটা কথা যেন মানুষ পরিষ্কার ভাবে বুঝতে পারে, কবির দায়িত্ব এটা। এটা কবির দায়িত্ব যে সে যা কিছু বলবে সেটা যেন প্রতিটা মানুষ কোনো রকম ভুল বোঝা ছাড়া, কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং ছাড়া তারা যেন পরিষ্কার ভাবে বুঝতে পারে। কমন ল্যাঙ্গুয়েজ ইজ লঙ্গার লাস্টিং অ্যান্ড ইজ ক্লোজার টু নেচার। সাধারণ জীবনের সাধারণ ভাষা, এভরিডে ল্যাঙ্গুয়েজ, ইট ইজ লঙ্গার লাস্টিং, এটা বেশি দিন টিকে থাকবে, এবং ইট ইজ ক্লোজার টু নেচার, এবং প্রকৃতির কাছাকাছি। একদম সাধারণ ভাষায় লেখা হবে কবিতা, এত সহজ ভাষায় লিখতে হবে যাতে যে কেউ বুঝতে পারে। কবিতা এত সহজ ভাষায় লিখতে হবে যাতে যে কেউ বুঝতে পারে। এভরিডে লাইফ, এভরিডে ল্যাঙ্গুয়েজ, দৈনন্দিন জীবনের সাধারণ ভাষায় কবিতা লিখতে হবে। কঠিন ভাষা বাদ দিতে হবে, জটিল ভাষা, দাঁত ভাঙা উচ্চ মার্গীয় ভাষায় কবিতা লেখা বাদ দিতে হবে। কবিতা লিখতে হবে সাধারণ মানুষের সাধারণ ভাষায়। এমন ভাবে কবিতা লিখতে হবে যাতে যোগাযোগে কোনো সমস্যা না হয়। কবি যে কথাগুলো বলবে পাঠক একদম পরিষ্কার ভাবে বুঝতে পারবে। নেক্সট পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট, ডেফিনেশন অফ পোয়েট। ওয়ার্ডসওয়ার্থ কবির সংজ্ঞা দিয়েছেন। গত ক্লাসে আমরা কবিতার সংজ্ঞা পেয়েছি, আজকে আমরা কবির সংজ্ঞা পাচ্ছি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যান? হি ইজ আ ম্যান স্পিকিং টু মেন। হি ইজ আ ম্যান স্পিকিং টু মেন। 8-10 জন মানুষের মধ্যে একজন। কবি একেবারে অন্যরকম কেউ না, এলিয়েন না, সাধারণ মানুষের থেকে একেবারে আলাদা কেউ না, সমাজেরই 8-10 জন মানুষের মতো একজন মানুষ। আ ম্যান স্পিকিং টু ম্যান, সাধারণ মানুষ। কবিকে যে পণ্ডিত হইতে হবে, কঠিন বিদ্যা অর্জন করতে হবে, কঠিন কঠিন ভাষায় কথা বলতে হবে, চিবায় চিবায় কথা বলতে হবে, সবসময় হেয়ালি দুর্বোধ্য ভাষায় সারাক্ষণ ভাব নিয়ে বসে থাকতে হবে যে মানুষজন তারে দেখে ভয় পেয়ে দূর দিয়ে চলে যাবে, না। মানুষ মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। কবি হবে সাধারণ মানুষ। আ পোয়েট মাস্ট বি অ্যান অর্ডিনারি ম্যান, আ ম্যান স্পিকিং টু ম্যান, সাধারণ মানুষ। 8-10 জন মানুষের মতো সাধারণ একজন মানুষ হতে হবে। দিস ইজ এ ডেমোক্রেটিক ভিউ অফ দ্য পোয়েট। ওই যে ডেমোক্রেসি, গণতন্ত্র, ডেমোক্রেটিক ভিউ অফ দ্য পোয়েট, গণতান্ত্রিক দিক থেকে ওয়ার্ডসওয়ার্থ এটাকে বিচার করছেন। দ্য পোয়েট, কবি, অ্যাজ সামওয়ান রাইটিং পোয়েমস দ্যাট আর অ্যাক্সেসিবল টু অল। কবি এমন একজন যে তার লেখা সবাই বুঝতে পারবে। কবি এমন ভাষায় কবিতা লিখবেন যে যে কেউ বুঝতে পারবে। অ্যাক্সেসিবল টু অল, অ্যাক্সেসিবল টু অল, সবাই বুঝতে পারবে, একদম আবাল বৃদ্ধ বনিতা, ধনী শ্রেণী থেকে শ্রমিক শ্রেণী, সবাই বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে। কবি একজন সাধারণ মানুষ, উনি দৈনন্দিন জীবনের সাধারণ ভাষায় লিখবেন, কিন্তু উনি ভালগার ল্যাঙ্গুয়েজ অ্যাভয়েড করবেন। উনি কোনো অক্সটেন্টেশিয়াস সিউডো সফিস্টিকেটেড ফেক ল্যাঙ্গুয়েজ উনি ব্যবহার করবেন না। উনি প্রকৃতির কাছাকাছি সাধারণ মানুষের সাধারণ ভাষায় কবিতা লিখবেন। সাধারণ মানুষ, সাধারণ মানুষের সাধারণ ভাষায় কবিতা লিখবেন, দ্যাট আর অ্যাক্সেসিবল টু অল, যেটা সবাই বুঝতে পারবে। এখন এই আইডিয়াটা হচ্ছে মানে তখনকার সময় বিশাল এক বৈপ্লবিক ধারণা। দিস ইজ এ রেভলিউশনারি কনসেপ্ট ফর দ্য টাইম। এর আগে কোনো কবি এত দম নিয়ে, এত সাহস নিয়ে এই কথাটা বলতে পারে নাই। ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ তারা বললেন যে আমরা দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা দৈনন্দিন জীবনের সাধারণ ভাষায়, সাধারণ মানুষের সাধারণ ভাষায় লিখব। এবং ইট ওয়াজ এ রেভলিউশনারি কনসেপ্ট ফর দ্য টাইম। মানে তখনকার সময় যারা প্রতিষ্ঠিত কবি ছিলেন তারা সবাই আকাশ থেকে পড়লো, বলে কি কবিতা সাধারণ ভাষায় লিখবো, কবিতা সবাই বুঝবে, তাহলে সেটা কবিতা থাকবে নাকি?
কবিতা তো লিখতে হবে একদম অন্যরকম ভাষা, কবিতার ভাষা আর অন্য কোনো ভাষার সাথে মিলবে না, খুব কঠিন হতে হবে। কবিতা পড়তে গিয়ে মানুষ তার নিজের নাম, বাবার নাম, গোষ্ঠীর নাম ভুলে যাবে। সেরকমই তো হতে হবে কবিতা। কবিতা তো এরকম কঠিন না হলে আর কবিতা হয়? ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ সেই ধারণা একদম পাল্টে দিলেন, এক বিপ্লব নিয়ে আসলেন। স্যার এটা তো মানে অ্যারিস্টটল উনিও তো ইয়া করছে। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর কানেক্টিং। যে কথাটা সেটাই, যে রেভলিউশনারি কনসেপ্ট ফর দ্য টাইম। মানে তখনকার কবিদের যে মানে একটা টেন্ডেন্সি ছিল যে কঠিন করে লিখবো, মানে যাই লিখি কঠিন করে লিখবো, যে মানুষ যেন মাথা ঘুরে যায় পড়ার পরে। কিন্তু ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ বললেন যে আমরা লিখবো একবারে সাধারণ মানুষের সাধারণ ভাষায়, একেবারে সাধারণ ভাষায়। এবং সেগুলো পড়তে গিয়ে ক্রিটিকরা বললো, এগুলা কি কবিতা হইলো? আমরা তো দৈনন্দিন জীবনে এগুলা মুখে মুখে বলি, এগুলো কিভাবে কবিতা হয়? মানে কবিতা নিয়ে তখনকার মানুষের আলাদা একটা একটা মানে আইডিয়া ছিল যে কবিতা হবে হচ্ছে খুবই কঠিন, একেবারে অন্যরকম কোনো কিছু। ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ তারা বললেন যে কবিতা হবে হচ্ছে ইট ইজ অ্যাবাউট এভরিডে ইনসিডেন্টস রিটেন ইন ল্যাঙ্গুয়েজ অফ এভরি ম্যান, সাধারণ মানুষের সাধারণ ভাষায়, অ্যাক্সেসিবল টু অল। এবং এই ধারণাটা পুরো বিপ্লব নিয়ে আসলো। It is unclear if he is using man here as an indication that poets should be men and not women. এটা নিয়ে কিন্তু ওয়ার্ডসওয়ার্থ ওইভাবে কথা বলেননি যে নারীরাও কবি হতে পারে কিনা, এটা উনি ওই সময়ে সরাসরি বলেননি। এখন যদি কেউ বলে যে ম্যান, কেন ম্যান, উইমেন কেন না, কেন উইমেন না, এটা নিয়ে ওয়ার্ডসওয়ার্থ খুব বেশি ব্যাখ্যা করেননি। যে কবি কি শুধু পুরুষই কবি হতে পারবে, নারী কি কবি হতে পারবে না, এটা নিয়ে কিছু প্রশ্ন ছিল, কিন্তু এটার উত্তর আমরা সেখানে পাই না। দ্য অ্যান্সার ইজ নট দেয়ার। এবার আমরা আসি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড। দেখতে পাচ্ছেন অনেক রকম কালারফুল সব পয়েন্ট আছে। রিয়াদ, Yes, sir. পড়েন। The preface concept 4, purpose of poetry. Wordsworth criticizes the current and previous poetry as being trivial and calls poems with a worthy purpose. Poems should be serious and insightful, and they should also bring together emotion and thought. Channeling emotional experiences into poetry. Poetry is the spontaneous overflow of powerful feelings. It takes its origin from emotion recollected in tranquility. The emotion is contemplated by a species of reaction. The tranquility gradually disappears, and an emotion similar to that which was before the subject of contemplation is gradually produced and does itself actually exist in the mind. This is expressed clearly in two of his poems from our reading, Tintern Abbey and I Wandered Only as a Cloud. ওকে, এই যে দুটো কবিতা টিনটান অ্যাবে, এটা আপনারা পড়েছেন আশা করি। এন্ড আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এটা তো অবশ্যই আপনাদের কবিতাটা জানা থাকার কথা। এই যে কবিতাগুলো যখন আমরা পড়বো তখন ওয়ার্ডসওয়ার্থের কবিতা সম্পর্কে ধারণা সেটা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যাবে। ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে ওই নিও ক্লাসিক্যাল পিরিয়ডে ড্রাইডেন, পোপরা তারা যেভাবে কবিতা লিখেছেন এগুলো হচ্ছে তুচ্ছ কবিতা, এগুলোর আসলে গভীরতা নাই, নো ডেপথ, ট্রিভিয়াল, একদম মানে খুবই ছোটখাটো বিষয় নিয়ে কবিতা লেখা। কবিতার একটা যোগ্য উদ্দেশ্য থাকতে হবে, মানে ওয়ার্ড পারপাস, কবিতার যে ইন্টেনশন সেটা হতে হবে সেই রকম ওয়ার্ডি, যোগ্য। পোয়েমস শুড বি সিরিয়াস এন্ড ইনসাইটফুল, কবিতা অবশ্যই সিরিয়াস হতে হবে। শুধুমাত্র তামাশা করার জন্য কবিতা লেখার কোনো প্রয়োজন নাই। কবিতা, পোয়েট্রি শুড বি সিরিয়াস, খুবই সিরিয়াস হবে, অ্যান্ড ইনসাইটফুল, এবং কবিতা আমাদেরকে ভাবতে বাধ্য করবে, কবিতা আমাদের চিন্তা করতে বাধ্য করবে। পোয়েট্রি শুড বি ইনসাইটফুল, কবিতা সিরিয়াস হবে এবং কবিতা আমাদেরকে ভাবার জন্য উৎসাহ দেবে, আমাদেরকে ভাবতে বাধ্য করবে, আমাদের মনে
ভাবনার উদয় ঘটাবে, and they should also bring together emotion and thoughts. এবং কবিতা আমাদের হৃদয়ে আবেগ আবেগ আবেগের উচ্চারণ ঘটাবে, আমাদের হৃদয়ে আবেগ জন্মাবে এবং চিন্তা থট জন্মাবে। এবং এটার সাথে আপনারা কিছুটা কানেক্ট করতে পারেন পোয়েটিক্সে অ্যারিস্টটল যখন বলেছেন যে ক্যাথারসিস ক্যাথারসিস লাগবে, পোয়েট্রি আর ট্র্যাজিক পোয়েট্রিতে ক্যাথারসিস না হলে সেটা ইনকমপ্লিট। ওটার সাথে কিছুটা কানেক্ট করেন, ওই যে ট্র্যাজেডির প্লট শুড বি সিরিয়াস, সেটার সাথে দেখেন অনেক কানেকশন আপনারা পেয়ে যাবেন। ট্র্যাজেডি নিয়ে অ্যারিস্টটল যে কথাগুলো বলেছেন, পোয়েট্রি নিয়ে ওয়ার্ডসওয়ার্থ অনেকটা সেই কথাগুলোই বলছেন। পোয়েমস শুড বি সিরিয়াস অ্যান্ড ইনসাইটফুল, কবিতা হাসি তামাশার বিষয় না, এটা খুবই গম্ভীর বিষয়, অ্যান্ড ইনসাইটফুল, এবং কবিতা পাঠককে চিন্তা ভাবনা করায় উৎসাহ প্রদান করে। কবিতা পড়ে পাঠকের মনে চিন্তা করার যে একটা আগ্রহ সেটা জেগে ওঠে। আর দে শুড অলসো ব্রিং টুগেদার ইমোশন অ্যান্ড থট, আবেগ এবং চিন্তা ভাবনা দুটো একসাথে জাগ্রত হয়। কবিতা শুধু আবেগ জাগ্রত করলে হবে না, একই সাথে থট চিন্তা ভাবনাও জাগ্রত করতে হবে। ইমোশন অ্যান্ড থট অ্যান্ড ইমোশন, আপনারা মানে অনেকেই জানেন যে যেখানে ইমোশন কাজ করে অনেক সময় সেখানে থট কাজ করে না। থটটাকে তো আমরা ব্রেনের সাথে অ্যাসোসিয়েট করি, আর ইমোশনটাকে হার্টের সাথে অ্যাসোসিয়েট করি, তাই না? যে আমরা দেখা যায় যে কখনো কখনো শুধু ব্রেনকে ফলো করি, মানে আমাদের থট বেসড, আবার কখনো কখনো শুধু হার্টকে ফলো করি, ইমোশন বেসড। বাট দেয়ার শুড বি আ ব্যালেন্স, দে শুড ব্রিং টুগেদার, পোয়েট্রি শুড ব্রিং টুগেদার ইমোশন অ্যান্ড থট, আবেগ এবং চিন্তা ভাবনা দুটোর একটা সম্মিলন ঘটবে, শুধু আবেগ না অথবা শুধু চিন্তা ভাবনা না, দুটোর একটা ব্যালেন্স থাকবে। দ্য ব্যালেন্স বিটুইন ইমোশন অ্যান্ড থট, সিরিয়াস অ্যান্ড ইনসাইটফুল, poetry must be serious and insightful, poetry will combine emotion and thought, কবিতা আমাদের আবেগ অনুভূতি এবং চিন্তা ভাবনা দুটোকে কম্বাইন করবে, দুটোর একটা ব্যালেন্স সৃষ্টি হবে। এরপরে আমরা গত ক্লাসে পড়েছি যে কবিতার সংজ্ঞা কি, ওয়ার্ডসওয়ার্থ কবিতার সংজ্ঞা দিয়েছেন, সেটা কি? পোয়েট্রি ইজ, কবিতা হচ্ছে স্পন্টেনিয়াস ওভারফ্লো, স্বতঃস্ফূর্ত প্রবাহ of powerful feelings, শক্তিশালী আবেগ অনুভূতির। আমাদের হৃদয়ের যে শক্তিশালী আবেগ, প্রবল আবেগ, সেটার স্বতঃস্ফূর্ত প্রবাহ। It takes its origin from emotion, এটার উৎস হচ্ছে আমাদের আবেগ থেকে, বাট আবেগাক্রান্ত হয়ে হঠাৎ করে হুটহাট কবিতা লিখে ফেললে হবে না। It must be recollected in tranquility, মাথা ঠান্ডা করে চুপচাপ বসে কবিতা লিখতে হবে। গত ক্লাসে আমরা কবিতা লেখার 4টা ধাপ নিয়ে কথা বলেছি। অবজারভেশন, প্রথমে মন দিয়ে দেখতে হবে, কন্টেম্পলেশন, তারপর মন দিয়ে চিন্তা করতে হবে, তারপর ফিল্টারিং, ফলস ইমোশন গুলাকে ছেকে বাদ দিতে হবে, ফাইনালি কম্পোজিশন, কবিতা লিখতে হবে। এই স্টেপ বাই স্টেপ যেতে যেতে আমাদের মন শান্ত হয়ে ওঠে। আমরা যখন অশান্ত থাকি, অস্থির থাকি, তখন অনেক ফলস ইমোশন আমাদের কাছে ট্রু বলে মনে হয়। অস্থিরতায় তখন আমরা কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আলাদা করতে পারি না। কিন্তু যখন আমাদের মনটা শান্ত হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি যে তখন আমার কাছে মনে হয়েছিল এটা আমার ট্রু ইমোশন, কিন্তু এখন বুঝতে পারছি এটা ফলস ইমোশন। পোয়েট্রি কি তাহলে? স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, প্রবল শক্তিশালী আবেগের স্বতঃস্ফূর্ত প্রবাহ। এটার উৎস হচ্ছে ইন ইমোশন, আমাদের আবেগ থেকে জন্ম, কিন্তু এটাকে সংগ্রহ করতে হবে, লিখতে হবে ইন ট্রাঙ্কুইলিটি, মাথা ঠান্ডা করে মন শান্ত করে লিখতে হবে। দ্য ইমোশন ইজ কন্টেম্পলেটেড, আমার ভেতরে যে ইমোশনটা আছে ওটা নিয়ে চিন্তা করতে হবে, বসে ভাবতে হবে যে আমার মধ্যে যে ইমোশনটা কাজ করছে, কয়টা ইমোশন কাজ করছে, এর মধ্যে কোন কোন ইমোশন ট্রু ইমোশন, কোন কোন ইমোশন ফলস ইমোশন। ফলস ইমোশন গুলো ছেকে বাদ দিতে হবে, ফিল্টার করে বাদ দিতে হবে। ইমোশন ইজ কন্টেম্পলেটেড till by a species of reaction the tranquility gradually disappears, আমরা যখন মনটাকে শান্ত করব তখন আমার ভিতরে যে ভুয়া আবেগ সেগুলো বাদ পড়ে যাবে। and an emotion
Similar to that, which was before the subject of contemplation is gradually produced. তখন অরিজিনাল ইমোশন, সত্যিকারের আবেগ, যেটা শুধু আমার জন্য সত্য না, এটা সবার জন্য সত্য, গণমানুষের জন্য সত্য, ইট ইজ ট্রু ফর এভরিওয়ান, এভরি ম্যান, সেই আবেগটা আমি ধরতে পারবো। and does itself actually exist in the mind, তখন আমি যে আবেগগুলো কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলবো সেটা শুধু আমার নিজের কথা থাকবে না, এটা সবার কথা হবে, এটা গণমানুষের কথা হবে। এই হচ্ছে কথা। কবিতা খুবই সিরিয়াস হতে হবে, কবিতা আমাদেরকে চিন্তা ভাবনা করায় উৎসাহ প্রদান করবে, ইনসাইটফুল হবে। কবিতা আমাদের মধ্যে আবেগ এবং চিন্তা ভাবনা দুটোকে একসাথে জাগ্রত করবে। সুমাইয়া, সুমি দেখতে পাচ্ছেন? Yes, sir. পড়েন তো। প্রিফেস, কনসেপ্ট 5। The preface, concept 5. How to invoke emotion, the type of literature that use violence or excess simply to be dramatic. He believed that using nature and appealing to people's reason could reinfuse his poems with excitement, even in ordinary events. Poetic diction and style. Poems should use simple language and avoid cliches, abstract concept, figurative language. His purpose is to use language that is realistic and relatable. He also defends written poetry that is very similar to prose. Critics of the time believed poetry should be distinctly separate from prose. We can see in Wordsworth, though, a style that is often very prosaic. আচ্ছা, তখনকার সময় যারা কবিতার সমালোচক তারা মানে একটা বিষয় সবসময় পরিষ্কার করতে চাইতেন যে গদ্যের ভাষা এবং পদ্যের ভাষা দুটো পুরো আলাদা হতে হবে। পোয়েট্রি শুড বি ডিস্টিংক্টলি সেপারেট ফ্রম প্রোজ, মানে কবিতা যেন গদ্যের থেকে একেবারে আলাদা হয়। কিন্তু ওয়ার্ডসওয়ার্থ সেটা মানলেন না। ওয়ার্ডসওয়ার্থ বললেন যে কবিতা গদ্য দুটোর ভাষা আলাদা হওয়া উচিত না, এবং এটা করতে গিয়ে ওয়ার্ডসওয়ার্থের কবিতা, ওনার স্টাইলটা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভেরি প্রোসাইক, গদ্যের মতো। উনি কবিতা লিখছেন গদ্যের মতো, প্রোজ যেভাবে লিখে ওইভাবে উনি পোয়েট্রি লিখছেন। কেন? কারণ পোয়েটিক ডিকশন এন্ড স্টাইলে ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে পোয়েম শুড ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ, কবিতা সিম্পল, সাধারণ ভাষা, একদম সাধারণ ভাষায় লেখা হবে। অ্যাভয়েড ক্লিশে মানে হচ্ছে বস্তা পচা উপমা, যেগুলো ইউজ করতে 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 এখন সেগুলোর আর কোনো ভ্যালু নাই, ওভার ইউজড। ক্লিশে বাদ দিতে হবে। অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, একদম মানে অন্যরকম কোনো আইডিয়া, এলিয়েন কোনো কনসেপ্ট, সেটা বাদ দিতে হবে। বিমূর্ততা, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত কনসেপ্ট, যেটা সাধারণ মানুষ ধরতে পারবে না। কবিরা হয়তো ধরতে পারবে, কবি নিজে ধরতে পারবে, কিন্তু পাঠকরা ধরতে পারবে না, ওটা বাদ দিতে হবে। এমন ভাবে কনসেপ্ট গুলো আনতে হবে যাতে সাধারণ মানুষরা বুঝতে পারে। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, বহু বছর পর্যন্ত এই যে সিমিলি, মেটাফোর, অ্যালিউশন, এগুলো প্রচুর পরিমাণে ব্যবহার হতো। অ্যালিটারেশন, রাইমিং, এখন এইগুলো ব্যবহার করতে গিয়ে দেখা যায় যে ছন্দের পেছনে ছুটতে ছুটতে, উপমা, মেটাফোর, সিমিলি, অ্যালিউশনের পেছনে ছুটতে গিয়ে কবিরা এমন কঠিন করে কবিতা লেখা শুরু করলেন যে সাধারণ মানুষের সেটা বোধগম্য না, একদম একেবারেই অন্যরকম। ওয়ার্ডসওয়ার্থ বললেন যে এরকম আলগা অলংকার, এক্সট্রা অর্নামেন্ট কোনো প্রয়োজন নাই। কবিতার ভাষা হইতে হবে রিয়েলিস্টিক, রিলেটেবল, যেটা একটু আগে বললাম যে এভরিডে কমন ল্যাঙ্গুয়েজ, রিয়েলিস্টিক ল্যাঙ্গুয়েজ, রিলেটেবল, যেটা সবাই সেটা ব্যবহার করে, এমন কোনো ভাষা ব্যবহার করা যাবে না কবিতায় যেটা কেউ ব্যবহার করে না। রিয়েলিস্টিক অ্যান্ড রিলেটেবল। এবং ওয়ার্ডসওয়ার্থ এটাও বলে ফেললেন যে রাইটিং পোয়েট্রি শুড বি ভেরি সিমিলার টু প্রোজ রাইটিং। গদ্য লেখা, পদ্য লেখা, এই দুটোর মধ্যে খুব বেশি পার্থক্য থাকা উচিত না। মানে গদ্যের ভাষায় পদ্য লেখা যাবে, মূল উদ্দেশ্য থাকবে
অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ, রিয়েলিস্টিক রিলেটেবল ল্যাঙ্গুয়েজ। আমি সাধারণ কথাই একটু অন্যরকম ভাবে ব্যবহার করব। আমি একদম সাধারণ ভাষায় অসাধারণ কিছু বলবো, একেবারে অর্ডিনারি কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমি অ্যাট্রাক্টিং কিছু প্রেজেন্ট করব কবিতায়। এখন একটু আগে আমরা বললাম যে পোয়েট্রি শুড বি সিরিয়াস, তাই না? পোয়েট্রি সিরিয়াস হতে হবে, ইনসাইটফুল হতে হবে। কবিতা অবশ্যই আমাদের মধ্যে আবেগ এবং চিন্তা ভাবনা দুটোর ব্যালেন্স আনবে, আবেগও জাগ্রত করবে, চিন্তা ভাবনাও জাগ্রত করবে। এখন আবেগ কিভাবে জাগ্রত করা যায়, এই প্রথম পয়েন্টে আছে হাউ টু ইভোক ইমোশন। মানুষের আবেগ কিভাবে জাগিয়ে তোলা যায়। দ্য টাইপ অফ লিটারেচার দ্যাট ইউজেস ভায়োলেন্স অর এক্সেস। এর আগে দেখা যেত যে মানুষের আবেগ, দর্শকের আবেগ জাগানোর জন্য মানে ভায়োলেন্স অথবা অতিরঞ্জন, এক্সাজারেশন ব্যবহার করা হতো। মানে অতিরিক্ত ড্রামাটিক কোনো কিছু কবিতায় বা নাটকে সৃষ্টি করা হতো, যেটা দর্শকের মনে জোর করে আবেগ জাগ্রত করত। কিন্তু এই জোর করে আবেগ জাগ্রত করা, এটা ওয়ার্ডসওয়ার্থ পছন্দ করতেন না। যে জোর করে আবেগ জাগ্রত করা এটা মোটেও ঠিক না। হি বিলিভ দ্যাট ইউজিং নেচার, প্রকৃতিকে ব্যবহার করে পাঠকের মনে আবেগ জাগিয়ে তুলতে হবে। ইউজিং নেচার অ্যান্ড অ্যাপিলিং টু পিপলস রিজন, প্রকৃতি নিয়ে, প্রকৃতির কথা বলতে বলতে মানুষের মনে আবেগ জাগ্রত করতে হবে। এবং মানুষের যে রিজন, লজিক, মানুষের যে সাধারণ বিচার বুদ্ধি, সেটাকে আকর্ষণ করতে হবে। টু পিপলস রিজন, নেচার অ্যান্ড রিজন, শুধুমাত্র যুক্তি না, যুক্তির সাথে উনি প্রকৃতিকেও উনি সংযুক্ত করেছেন। It could infuse this poem with excitement even in ordinary events. দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা, সেই দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা, এভরিডে লাইফ কমন ইনসিডেন্টস, সেটার মধ্যে যদি আমরা ন্যাচারাল টাচ আনতে পারি, প্রকৃতিকে নিয়ে আসতে পারি, সেখানে যদি আমরা যুক্তির ব্যবহার করতে পারি, তাহলে দেখা যায় যে পাঠকের মনে এক্সাইটমেন্ট, আগ্রহ, ইন্টারেস্ট, অ্যাট্রাকশন কিন্তু জন্ম নেবে। এখন জোর করে, ওয়ার্ডসওয়ার্থ বারবারই বলেছেন যে জোর করে দর্শকের মনে আবেগ জাগানো এটা ঠিক না, ইট ইজ নট ফেয়ার। বেশি ড্রামাটিক হয়ে, অতিরিক্ত মেলোড্রামাটিক, ভায়োলেন্ট কোনো কিছু কবিতার মধ্যে নিয়ে এসে যদি দর্শকের মনে আবেগ জাগ্রত করতে হয়, তবে সেটা লাস্টিং, মানে দীর্ঘস্থায়ী কোনো প্রভাব রাখে না। ওটা হঠাৎ করে পাঠকের মনে আবেগ জাগবে, আবার হঠাৎ করেই আবেগ চলে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু লাস্টিং ইমোশন, যদি দীর্ঘস্থায়ী আবেগ, যেটা আমরা ক্যাথারসিস হিসেবে জেনে এসেছি, যে আসলে যদি আমরা দর্শকের মনে দাগ কাটতে চাই, পাঠকের মনে দাগ কাটতে চাই, তাহলে ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে প্রকৃতিকে ব্যবহার করা যেতে পারে, নেচারকে ব্যবহার করা যেতে পারে, তার সাথে মানুষের যে বিচার বুদ্ধি, লজিকটা ব্যবহার করা যেতে পারে। নেচার অ্যান্ড রিজন দুটোকে যদি একটা সীমিত মানে হিসাব করে ব্যবহার করা যায়, তাহলে কবিতার মধ্যে ইন্টারেস্টিং কোনো কিছু নিয়ে আসা সম্ভব। সাধারণ জীবনের সাধারণ ঘটনার মধ্যে এক্সাইটমেন্ট নিয়ে আসা সম্ভব, যেটা পাঠকের মনে আবেগ জাগিয়ে তুলবে। তাহলে আমরা কি কি জানলাম? যে জোর করে আবেগ জাগানোর, এক্সট্রা মেলোড্রামাটিক ওয়েতে, ভায়োলেন্সের মাধ্যমে পাঠকের মনে আবেগ জাগানোর পক্ষপাতী ওয়ার্ডসওয়ার্থ না। ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে নেচার, রিজন কম্বাইন করে যদি অর্ডিনারি ইভেন্টস, দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাগুলোকে একটু অসাধারণ ভাবে পাঠকের মনে তুলে ধরা যায়, তাহলে কিন্তু পাঠকের মনে আপনা আপনি দীর্ঘস্থায়ী আবেগের সৃষ্টি হবে। সেখানে শুধু আবেগ থাকবে না, একই সাথে আবেগের সাথে চিন্তা ভাবনাও থাকবে। পোয়েট্রি thus it would be serious and insightful. কবিতার ভাষা হতে হবে একেবারে সিম্পল, কোন রকম ওই বস্তা পচা কোনো উপমা, মানে পুরাতন যে টেকনিক, সেগুলো ব্যবহার না করাই ভালো। কবিতার ভাষা কঠিন না হয়ে বরং সহজ হতে হবে। ভাষা হতে হবে রিয়েলিস্টিক, রিলেটেবল। গদ্যের কাছাকাছি চলে যাক, কোনো সমস্যা নাই। গদ্যের থেকে পদ্যের ভাষা যে আলাদা হতে হবে এমন কোনো কথা না, যেটা তখনকার সময় বেশিরভাগ ক্রিটিক এটা নিতে পারতো না। ওই সময় বেশিরভাগ শিল্প সমালোচক, তাদের কথা হচ্ছে কবিতার ভাষা আলাদা হতে হবে, একেবারে আলাদা হতে হবে। ওয়ার্ডসওয়ার্থ বলতেন না, কবিতার ভাষা
গদ্যের ভাষার মতো হতেই পারে। এটা ফলো করতে গিয়ে অনেকে আবার বলেছেন যে ওয়ার্ডসওয়ার্থের কবিতা অনেকটাই গদ্যের মতো। ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়তে গিয়ে মাঝে মাঝে পাঠকরা কনফিউজড হয়ে যাবে, আমরা কি কবিতা পড়ছি না গদ্য পড়ছি। কিন্তু এটাকে ওয়ার্ডসওয়ার্থ ইতিবাচক হিসেবে নিচ্ছেন, কারণ উনি শুরুতেই বলে এসেছেন যে কবিতার ভাষা রিয়েলিস্টিক হবে, রিলেটেবল হবে, যেটা গদ্যের ভাষা রিয়েলিস্টিক, রিলেটেবল, যে কেউ যেন বুঝতে পারে। ফারহান ফুয়াদ দেখতে পাচ্ছেন? Yes, sir. পড়েন তো নেচার। Nature and poetry. Nature, there is still left open to me what confessedly constitutes the most valuable object of all, whether in prose or verse. The entire world of nature. Wordsworth reacts against the urbanization of the neoclassical period and sees the city as harmful. It dulls the mind and takes people away from their true natures. His poems uses nature setting to help readers reconnect with that innocent, unhampered being. থ্যাংক ইউ ফুয়াদ। প্রকৃতি এবং কবিতার মধ্যে উনি একটা কানেকশন তৈরি করার চেষ্টা করছেন। ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে নেচার, ইট ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অবজেক্ট অফ অল। আমাদের চারপাশে যা কিছু আছে, প্রকৃতি হচ্ছে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান। সোনা রূপা হীরা জহরত এইসব না, সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে প্রকৃতি। নেচার ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অবজেক্ট অফ অল। দ্য এন্টায়ার ওয়ার্ল্ড অফ নেচার, এই যে প্রকৃতি, প্রকৃতির থেকে মূল্যবান কোনো কিছু হতে পারে না। যে প্রকৃতির মধ্যে বসবাস করে সেই সত্যিকারের ধনী, যে প্রকৃতির থেকে দূরে অবস্থান করে তার মতো হতভাগা কেউ নাই। আরো আরো সিরিয়াসলি ওয়ার্ডসওয়ার্থ বলেছেন তার পরের পয়েন্টে যে ওয়ার্ডসওয়ার্থ রিঅ্যাক্টস এগেইনস্ট দ্য আরবানিজম। এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানিজম, গ্রামকে পরিবর্তন করে শহরে পরিণত করা হচ্ছে, প্রকৃতি হারিয়ে যাচ্ছে, এই এই আইডিয়াটাকে ওয়ার্ডসওয়ার্থ সবসময় তীব্রভাবে বিরোধিতা করেছেন। সবসময় উনি আরবানিজম, এই যে শহরায়ন, নগরায়নের বিরুদ্ধে কথা বলেছেন। নিওক্লাসিক্যাল পিরিয়ডে একটা ক্রেজ চলেছে যে আরবানিজম, শহর বানিয়ে ফেলতে হবে, কোনো গ্রাম থাকা যাবে না, শহর শহর সবকিছু শহর বানাতে হবে, নগর বানাতে হবে। কিন্তু রোমান্টিক পিরিয়ডে এসে ওয়ার্ডসওয়ার্থ এবং আরো যারা রোমান্টিক তারা খুব ভালো করে খেয়াল করলেন যে নগর মানে হচ্ছে প্রকৃতিকে ধ্বংস করে ফেলা, নগরকে বানানো, নগর তৈরি করা মানে হচ্ছে প্রকৃতিকে ধ্বংস করে ফেলা। আরবানিজম, ইট ইজ হার্মফুল, সিটি ইজ হার্মফুল। ওয়ার্ডসওয়ার্থ এবং আরো যারা রোমান্টিক ছিলেন তারা একদম সরাসরি নগরায়নের বিরুদ্ধে ছিলেন। তারা বলেছেন সিটি ইজ হার্মফুল, শহর সবকিছুর ক্ষতি করছে, প্রকৃতির ক্ষতি করছে, মানুষেরও ক্ষতি করছে। সিটি ইজ হার্মফুল, শহর ক্ষতিকর। ইট ডালস দ্য মাইন্ড, এটা মানুষের মনকে অবশ করে দেয়, ভোতা করে দেয়, মানুষের আবেগ অনুভূতি আর স্বার্থ থাকে না। ইট ডালস দ্য মাইন্ড, মানুষের মনকে অবশ করে দেয়, অ্যান্ড টেকস পিপল অ্যাওয়ে ফ্রম দেয়ার ট্রু নেচার্স, মানুষের যে নিজস্ব চিন্তা চেতনা, তার যে নিজস্ব প্রকৃতি, সেই প্রকৃতি থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। মানে ন্যাচারাল লাইফস্টাইল অলওয়েজ হেলদি, কিন্তু আরবান লাইফস্টাইল এটা আনহেলদি, অস্বাস্থ্যকর, এবং এটা মানুষের মনকে অবশ করে দেয়। মানুষের মনের যে একটা উজ্জ্বলতা থাকে, একটা সেন্সিটিভিটি থাকে, অনুভূতি প্রবণতা, সেটাকে দুর্বল করে দেয় এবং মানুষকে প্রকৃতির থেকেও দূরে দূরে ঠেলে দেয়, এবং তার নিজের যে চেতনা, নিজের যে ক্যারেক্টারিস্টিক, সেটা থেকেও দূরে ঠেলে দেয়। মানুষ নিজের সাথে একটা দূরত্ব তৈরি হয়, প্রকৃতির সাথেও দূরত্ব তৈরি হয়, নিজের সাথেও দূরত্ব তৈরি হয়। ওয়ার্ডসওয়ার্থস পোয়েম, কবিতায় সবসময় আমরা প্রকৃতিকে পাবো। হিজ পোয়েমস ইউজ নেচার সেটিংস, সবসময় ওয়ার্ডসওয়ার্থ আমাদেরকে প্রাকৃতিক পরিবেশে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কেন? টু হেল্প রিডার্স রিকানেক্ট উইথ দ্যাট ইনোসেন্ট আনহ্যাম্পার্ড বিং। প্রকৃতির সাথে একাত্ম হতে হবে, প্রকৃতির সাথে একটা যোগাযোগ রাখতে হবে। প্রকৃতি থেকে দূরে সরে গেলে আমরা কেউ ভালো থাকতে পারবো না, কখনো ভালো থাকতে পারবো না। নেচার ছাড়া
আমাদের বেঁচে থাকা অর্থহীন, প্রকৃতির কাছাকাছি থাকতে হবে। প্রকৃতি থেকে দূরে যাওয়া মানেই হচ্ছে যন্ত্রণার শিকার হওয়া। ওয়ার্ডসওয়ার্থ বারবার এই কথাটা আমাদেরকে মনে করে দিয়েছেন যে আমাদেরকে সবসময় প্রকৃতিকে রক্ষা করতে হবে, প্রকৃতির কাছাকাছি থাকতে হবে। যদি আমরা প্রকৃতি থেকে দূরে চলে যাই তাহলে সেটা আমাদের জন্য হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক। ইট উড বি অ্যাগোনাইজিং এক্সপিরিয়েন্স। নেচার এন্ড পোয়েট্রি নিয়ে ওয়ার্ডসওয়ার্থ আরো বলেছেন, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এটা একটা কবিতা, 1802 সালে পাবলিশ হওয়া। হি আর্টিকুলেটস হাউ সোসাইটি অ্যান্ড ইটস রুল হার্ম পিপল। সমাজের নিয়ম কানুন মানুষের ভালো করার চাইতে খারাপ করছে বেশি, ভালো করার চাইতে মানুষের ক্ষতি করছে বেশি। And that poets must help people reclaim their true selves. তাদের যে সত্যিকারের যে অস্তিত্ব সেটাকে খুঁজে বের করতে কবি সবসময় সাহায্য করবে। সমাজ তার নিয়ম কানুন দিয়ে মানুষের ভালো করার চাইতে ক্ষতি করছে বেশি, সমাজ মানুষকে কাছে টানার চাইতে দূরে ঠেলে দিচ্ছে। সমাজের উদ্দেশ্য হওয়া উচিত কি ছিল? মানুষকে কাছাকাছি রাখা, মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে মানুষকে কাছাকাছি নিয়ে আসা। কিন্তু সমাজ, দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এখন সমাজ মানুষের মধ্যে মানুষকে কাছাকাছি আনার চাইতে মানুষকে দূরে ঠেলে দেয় বেশি। সমাজ মানুষের ভালোর থেকে ক্ষতি বেশি করছে। কবির দায়িত্ব হচ্ছে মানুষের তার যে সত্যিকারের যে রূপ সেই সম্পর্কে তাকে অবগত করা। দ্য ডিসকানেকশন বিটুইন আস অ্যান্ড আওয়ার ট্রু নেচার, যদি আমরা প্রকৃতি থেকে সেপারেটেড হয়ে যাই তবে সেটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। ইট ইজ এ প্রাইমারি কজ অফ মেনি ইলস অ্যান্ড ইভিলস ইন সোসাইটি। এই যে সমাজে এত অন্যায় অত্যাচার, এই যে সমাজের এত অন্ধকার, এই সব কিছুর পেছনে আছে আমরা প্রকৃতি থেকে দূরে সরে গেছি। আমরা প্রকৃতি থেকে দূরে সরে গেছি, এই জন্য সমাজে অন্যায় অত্যাচার, অনাচার, দুর্নীতি, করাপশন। কেন? কারণ আমরা প্রকৃতি থেকে দূরে। দো পিপল মে বি স্টাক ইন দ্য সিটি, যারা শহরে বসবাস করতে করতে অভ্যস্ত, দে ক্যান রিড ওয়ার্ডসওয়ার্থস পোয়েম, তারা ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়তে পড়তে they can vicariously experience what he did when living through that moment. পাঠকরা ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়তে পড়তেই প্রকৃতির কাছাকাছি চলে যেতে পারে এবং প্রকৃতি যে কতটা শান্তি দেয় আমাদেরকে, প্রকৃতি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, প্রকৃতির কাছাকাছি থাকা যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এটা আমাদেরকে বারবার বারবার মনে করিয়ে দিচ্ছে। যারা শহরে বন্দী, যারা নাগরিক জীবনে বন্দী, ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়তে পড়তে তারা প্রকৃতির কাছে চলে যায়, তখন তারা মানে ফিল করতে পারে যে নেচারের কাছে যাওয়া কতটা জরুরি। গাছপালা, নদী, সমুদ্র, অরণ্য, তার কাছে যাওয়া কতটা জরুরি। দিস ক্যান ব্রিং রিলিফ ফ্রম দ্য অপারেশনস অফ আরবান লাইফ। এই যে শহরের জীবনের অত্যাচার, আমরা প্রতিদিন ক্লান্ত হয়ে যাই, টায়ার্ড হয়ে যাই। এই যে শহরের জীবন তো আমাদের উপর অত্যাচার চালায়, এই যে অত্যাচার, এই অত্যাচার থেকে আমরা মুক্তি কিভাবে পাবো? যদি আমরা ওয়ার্ডসওয়ার্থের কবিতায় প্রকৃতিকে খুঁজে পেতে পারি, তাহলে আমরা আমাদের মন প্রকৃতিতে চলে যাবে, আমরা তখন একটু হলেও শান্তি পাবো। দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই যে চারিদিকে শিল্প বিপ্লব হচ্ছে, as well as have a moral effect in tempering the depravity that city encourages. আমরা শহরে বসবাস করতে করতে প্রকৃতি থেকে এত দূরে সরে গেছি যে আমরা আসলে নিজেরাও জানি না যে আমরা নিজেদের কত ক্ষতি করছি। প্রকৃতির ক্ষতি করছি, তার থেকে বেশি বড় হচ্ছে নিজেদের ক্ষতি করছি। আমাদের যে অস্থিরতা, রেস্টলেসনেস, আমাদের মানসিক যন্ত্রণা, সেটা দিনকে দিন বাড়ছে। এটা বারবার ওয়ার্ডসওয়ার্থ সাবধান করে দিয়েছেন যে এই যে শহুরে জীবন, যেখানে প্রকৃতিকে বিদায় করে দেয়া হয়েছে, সেখানে মানুষের পক্ষে থাকা সম্ভব না। এই আরবান সোসাইটিতে, এই ইন্ডাস্ট্রিয়াল সিটিতে মানুষ শান্তি পেতে পারে না। মানুষের শান্তি পাওয়ার জন্য তাকে প্রকৃতির কাছে ফিরে যেতে হবে। এই কথাটাই উনি বারবার তার কবিতার মাধ্যমে বলতে চেয়েছেন। এই হচ্ছে আমাদের মোটামুটি আইডিয়া। Sir, এটা sir, is that Wordsworth who had that philosophy? I mean, infant who were born, they usually come from heaven, and they are born with the, I mean, memory of heaven.
and as they grew up, they lost all the memories from heaven. আপনি কানেক্ট করতে পারেন। হেভেন So হেভেন আসলে হেভেনের যে আমরা ছবি আমরা কোথায় পাবো? দেখবেন স্বর্গের মানে হেভেন রিলেটেড যে পেইন্টিং গুলো আছে, শিল্পকর্মগুলো আছে, সেখানে দেখবেন প্রকৃতিকে সবসময় গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে। মানে হেভেন হচ্ছে উইদাউট নেচার ইউ ক্যানট পোর্ট্রে হেভেন। স্যার আমি স্যার বলতে হ্যাঁ, চাচ্ছিলাম যে স্যার এটা কি স্যার ওয়ার্ডসওয়ার্থ ছিল যে স্যার মানে ওর মানে ফিলোসফিটা এরকম ছিল যে যারা ইউজারের জন্ম নেয় ওরা জন্মের আগে হেভেনে থাকে আর সেখান থেকে ওই হেভেনের মানে এটা মেমোরিজ এটা নিয়ে অবশ্য একটু, এটা আমাদেরকে একটু সার্চ করে শিওর হয়ে জেনে নিতে হবে। দেন মানে আস্তে আস্তে যখন বড় হয় তখন হচ্ছে ওয়ার্ল্ডলি ম্যাটেরিয়ালিজমের সাথে ইনভলভ হয়ে যায়। আমি 100% শিওর না, এটা আমি দেখে আই বলতে পারবো। আই থিঙ্ক স্যার ওয়ার্ডসওয়ার্থ স্যার মেবি স্যার কোনটাতে জানি স্যার একটা ওই যে কোন একটা পোম আছে জানি স্যার যে ওর বোনের সাথে গেছিল ওখানে মেবি আচ্ছা 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 ওখানে আর বোনকে মেবি স্যার বলছিল এরকম টাইপের কিছু স্যার। আচ্ছা আচ্ছা লুসিস পোয়েমে হতে পারে। স্যার এক্সাক্ট নামটা ভুলে গেছি স্যার কোন একটা ছোট একটা ঝিরি বা নদীর পাশে মেবি গেছিল ওর বোনের আচ্ছা সাথে। আচ্ছা টিনটন টিনটন তিনটা অ্যাবে, তিনটা অ্যাবে টিনটন মেবি। অ্যাবে। হুম, আচ্ছা। হ্যাঁ, ওটার সাথে কানেক্ট করতে পারলে আপনাদের জন্য আরো সুবিধা হবে বোঝা। ওটা একটা পয়েন্ট। আর ক্রিটিক্যাল থিওরির ব্যাপারটা হচ্ছে ওটা তো আছে, ওটা তো মানে আপনি যখন আপনি ওটা অ্যাপ্রিসিয়েট করবেন, লিটারারি অ্যাপ্রিসিয়েশনে ওটা আছে, কিন্তু আমাদের যে বিষয়টা এখানে মাথায় রাখতে হবে যে এই যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডে ওনারা যে নতুন ধরনের কবিতা লিখছেন, কেন লিখছেন? ওনারা কবিতার ভাষা, কবিতার বিষয়বস্তু কি হবে এগুলো নিয়ে কথা বলেছেন। আর কবির সংজ্ঞা, কবিতার সংজ্ঞা, কবিতা কেমন হতে হবে, এই যে টেকনিক্যাল বিষয়গুলো, এই বিষয়গুলোতে আপনারা একটু ফোকাস করবেন, কারণ আমাদের ক্রিটিক্যাল থিওরি হচ্ছে এই বিষয়গুলোতে ফোকাস করার জন্য। ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ তারা কেন এই ধরনের কবিতা লেখা শুরু করলেন, এগুলোর পিছনে তার উদ্দেশ্য কি ছিল, কবিতার বিষয়বস্তু কি হতে হবে, কবিতার ভাষা কেমন হবে, কবিতার সংজ্ঞা কি, কবিতার ফাংশন কি। গত ক্লাসে আমরা পড়েছি দ্য ফাংশন অফ পোয়েট্রি। তারপরে কবির সংজ্ঞা কি, দ্য ডেফিনেশন অফ পোয়েট, ক্যারেক্টারিস্টিক্স অফ পোয়েট, সেটাও কিন্তু আমরা আজকে কভার করলাম। এই 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 বিষয়গুলো আর কি আপনারা কভার করার চেষ্টা করবেন। গত স্লাইড এবং আজকের স্লাইড, এই দুটো স্লাইড আপনারা একটু মানে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আরো অনেক বিষয় আছে, আমরা অত গভীরে তো যাওয়ার সময় পাচ্ছি না, আমরা হচ্ছে এইটুকুর মধ্যেই আপাতত থাকি। অ্যাট লিস্ট ফর আওয়ার সিলেবাস, প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, এই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখি। এখন আমরা এক্সট্রা যদি কোনো মানে টাইম দরকার, আমাদের তো সময় শেষ, আমাদের যদি এক্সট্রা টাইম দরকার হয় বোঝার জন্য, এটা আমরা পরবর্তীতে টাইম ঠিক করব। আজকে এই পর্যন্তই থাকুক, আপনারা সাবধানে থাকেন, ভালো থাকেন। একটু গো থ্রু করেন, যে দুটো স্লাইড দিলাম, স্লাইড 8, স্লাইড 9, এগুলো একটু গো থ্রু করেন। আমরা এটার উপরে পরের পরের ক্লাসে আমরা গ্রুপ ডিসকাশন করব। আপনারা মোটামুটি একটু আইডিয়া নিয়ে আসবেন, একটু এক নজর চোখ বুলিয়ে আসবেন, পড়ে আসবেন একটু। আর হচ্ছে আমরা যেভাবে গ্রুপ ডিসকাশন করি ওইভাবে গ্রুপ ডিসকাশন করব। ওকে, ওকে অল স্যার। দ্য বেস্ট। সাবধানে থাকেন, ভালো থাকেন আপনারা, টেক কেয়ার। স্যার আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু স্যার আলাইকুম হ্যাভ স্যার। আ গুড ডে। ওকে, সেম টু ইউ, টেক কেয়ার।